একটা সোজা সাপটা প্রশ্ন আজ সবার কাছে। ত্রিপুরাকে নেশা মুক্ত করা আদৌ কি সম্ভব? যদি বলেন হ্যাঁ, তাহলে কিভাবে? আর যদি বলেন না, তাহলে কেন? কে চাইছে না ত্রিপুরার নেশা মুক্ত হোক? রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ শাসক বিজেপির নেতৃত্বরা বারবার নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলার কথা বলছে। বিভিন্ন সভা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নেশা কারবারিদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে হুঁশিয়ারি দিয়েছেন। তাছাড়া নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও সরকারি বা বেসরকারি স্তরে কোনো না কোনো অনুষ্ঠান আয়োজিত হয় এবং সেই সব অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন গুণীজনেরা নেশার বিরুদ্ধে সোচ্চার হন। তারপরও নিটফল শূন্য। রাজ্যের একটা বিরাট অংশের জনগণ নেশার কবলে। রাজ্যের নেশার বারবারন্ত নিয়ে বিরোধীরা বারবার সরকার এবং প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করায়। নেশা ইস্যুতে রাজনৈতিক তরজা চলে জোরদার। অভিযোগ ও পাল্টা অভিযোগে চলে শাসক ও বিরোধী শিবির, কিন্তু বাস্তবের মাটিতে নিটফল সেই শূন্য। নেশার রমরমায় কোনো ঘাটতি নেই, তবে কি ধরনের নেশা নিয়ে উদ্বেগ বেশি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাইরে থেকে যেসব মাদক দ্রব্য রাজ্যে প্রবেশ করে সেই সব বেশি উদ্বেগের কারণ, নাকি রাজ্যে যে নেশা সামগ্রী চাষ করা হয় তা বেশি ক্ষতিকারক? সম্প্রতি ইডি হানা রাজ্যের নেশা বাণিজ্যে কোনো ধরনের হ্রাস টানতে পেরেছে কি? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। নেশার বিরুদ্ধে রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতি কতটা কার্যকর হচ্ছে, পাশাপাশি রাজ্যের নেশা বাণিজ্যের অতীতের কি চিত্র ছিল তা নিয়ে আলোচনা করতেই আজ আমার সাথে স্টুডিওতে যিনি রয়েছেন, যিনি রাজ্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, পেশায় যিনি একজন আইনজীবী। কালের বিবর্তনে আমাদের চারপাশের বহু ঘটনা আমরা ভুলে গেলেও উনি ঠিক মনে রাখেন কোন আমলে কোন রাজনৈতিক নেতা কোন বিষয়ে কি বলেছিলেন তা বলে দেন উনি। তাই অনেকে ওনাকে এনসাইক্লোপিডিয়াও বলে। উনি বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। স্বাগত দাদা আপনাকে। দাদা, সোজা সাপটা কথা বলতে আপনি পছন্দ করেন। সোজা সাপটা প্রশ্ন আজ আমার, নেশামুক্ত ত্রিপুরা পথে অন্তরায় কি? কেন সম্ভব হচ্ছে না ত্রিপুরাকে নেশামুক্ত করা? যারাই শাসক তাদের সদিচ্ছা। আচ্ছা, যারাই শাসক। এখন যারা বিজেপি শুনবেন তারা বলবেন আরে উনি দেখি বিজেপির বিরুদ্ধে বলেন। এটা সিপিএম এর আমলও বলেছি। সিপিএম যখন 25 বছরের পিরিয়ডে, তখন আপনারা যখনই ডেকেছেন নেশা সংক্রান্ত ব্যাপারে তখনই বলেছি শাসকের সদিচ্ছা, মুখ্যমন্ত্রী সদিচ্ছা দিয়ে কিচ্ছু হবে না। শাসক বলতে প্রশাসনের একটা অংশ, তার মধ্যে আরো যদি ছোট করি সেটা হচ্ছে আরক্ষ দপ্তরের প্রশাসনের একটা ক্ষুদ্র অংশ। তো সামগ্রিকভাবে তাদের সদিচ্ছার কারণে তারা বসে থাকে, যারা গাড়ি করে যাবে আসবে, ট্রাকে করে হোক, পার্সোনাল গাড়ি হোক, কমার্শিয়াল ভেহিকেল হোক, ওভার দ্য আসাম আগরতলা রোড, তারা তাদের কাছে ধরা দেবে গোপন খবর ভিত্তিতে। তো গোপন খবরটা তো শুধু আসাম আগরতলা রোডের উপরে পান। হ্যাঁ, আমাদের মতো যারা আইনজীবী তাদের মক্কেলরা যে তাদের বাড়ির ভেতরে গাছগুলো লাগায়, এলাকার বিভিন্ন নেতা দাদাদের কমিশন দিয়ে, এগুলির খবর কি পায় না প্রশাসনের আরক্ষ দপ্তরের লোক? তো ওরাও পায়, ওরাও ওখানে যায় না, কারণ তারা আজকে জামা পাল্টে নতুন দলে এসছেন, সুতরাং তাদেরকে ঘাটানো যাবে না। পুলিশ যদি ওদেরকে ঘাটায় যেখানে তারাও করে খাচ্ছে, তাদের করে খাওয়ার বাণিজ্যের মধ্যে মুশকিল হবে। তো সুতরাং দাদাও থাক, আমিও থাকি। সুতরাং সদিচ্ছার অভাব, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। রাজনৈতিক সদিচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী যারাই এর আগে হয়েছেন, এটা বিপ্লব দেবী বলুন, বিপ্লব দেব এটাকে তো একটা স্লোগান হিসেবে নিয়ে নিয়েছিলেন একেবারে ত্রিপুরাকে নেশা বিরোধী। বর্তমান মানিক শাহ উনিও বারবার চিৎকার করছেন। উনিও ওনার গোপন ইন্টেলিজেন্সের মাধ্যমে উনিও খুব ভালো করে জানেন কোন এরিয়ার কোন জায়গায়। আমরা যেমন যখন আগে শুরু হয়েছিল ত্রিপুরাতে গাঁজা টাজা এই সমস্ত, আমরা জানতাম কোন এরিয়াতে গাঁজার সংক্রান্ত ব্যাপারগুলো হয়, কোন বিধায়ক বা কোন রাজনৈতিক ব্যক্তিত্বের পৃষ্ঠপোষকতায় হয়, আমরা সাধারণ নাগরিক হিসেবে জানতাম। তো রাজ্যের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাছে তো তার থেকে অনেক বেশি সোর্স, অনেক বেশি খবর আছে তার কাছে। সব জায়গায় উনিও হাত দিতে পারবেন না, কিন্তু বক্তৃতা দেওয়ার জন্য বলতে হবে নেশা বিরোধী বানাবো, রাজ্যকে একেবারে জিরো টলারেন্স নীতিতে নেবো। এটা বাস্তব ক্ষেত্রে অসম্ভব ত্রিপুরাতে। বাস্তব ক্ষেত্রে এখন যে অবস্থা, এখন করিডোর হয়ে গেছে। আপনি লক্ষ্য করে দেখবেন যারা অ্যারেস্টেড হচ্ছেন তারা ভিন্ন রাজ্যের,
ঠিক সেই জিনিসটাই জানতে চাইছিলাম আপনার কাছে, এবং আপনি বলছেন যে প্রতিদিন কোথাও না কোথাও কিন্তু নেশা সামগ্রী সহ পাচারকারীদের আটক করা হচ্ছে এবং ফটোশুট করা হচ্ছে, এবং প্রশাসন সেখানে ফটোশুট করছে। ইন্টারেস্টিংলি যাদেরকে ধরা হচ্ছে তারা কিন্তু জাস্ট একটা মানে কি বলবো, তারা হচ্ছে বহনকারী। তারা কত গাড়ি ভাড়া পায়, একটা মাসোয়ারা পায়, কিংবা এই প্রোডাক্টটাকে করে দিলে তারা একটা কমিশন পায়। কিন্তু কানটানলে তো মাথা আসে, কোথা থেকে ওই জিনিসটা আপনি বলুন তো, যে কয়েক দ্রুণ গাজার ক্ষেত আছে যারা ব্যবসা করে খায়, তাদের মতো একটা মাফিয়াকে ধরেছে কোন সরকার? কেন ধরে না তাদেরকে? যারা সাধারণ বহনকারী, অতি গরিব অংশের, দেখলেই বুঝবেন হতদরিদ্র গরিব, তাদের কাছে এনডিপিএস অ্যাক্ট কোনো মানে রাখে না। এনডিপিএস অ্যাক্টের পানিশমেন্ট মানে রাখে না। তাদের কাছে এনডিপিএস এর সার্চ এন্ড সিজার, প্রেজেন্স অফ দি ম্যাজিস্ট্রেট কোনো মানে রাখে না। তাদের কাছে মানে রাখে না বিচার ব্যবস্থার স্পেশাল কোর্ট ফর এনডিপিএস, তাদের কাছে কোনো মানে এগুলি রাখে না। তার কাছে হচ্ছে হ্যান্ড টু মাউথ, জীবিকার সন্ধান। জীবিকার সন্ধানে এই গাজার প্যাকেটটা, হিরোইনের প্যাকেটটা, ইয়াবা ট্যাবলেটটা এই জায়গা থেকে ওই জায়গায় শিফট করে দেবে, তার বিনিময়ে তোমাকে 5,000 টাকা দেওয়া হবে। দ্যাটস এনাফ। তার কাছে এই 5,000 টাকা মূল্য রাখে, মাইনে রাখে, কারণ তার ঘরে অভুক্ত স্ত্রী, সন্তান, বাবা, মা, তাকে করতে হয়, আন্ডার কম্পালশন করতে হয়। কিন্তু যার প্রোডাক্ট, এত কোটি কোটি টাকার প্রোডাক্ট ধরা পড়ে, যারা ধরা পড়ে, আমি কিছুদিন আগে 2-3 দিন আগে বোধ দেখছিলাম কত কোটি টাকার ইয়াবা ট্যাবলেট ধরা পড়েছে, যার মাধ্যমে ধরা পড়েছে যে বিয়ারার অফ দিস পার্টিকুলার প্রোডাক্ট, কন্ট্রাব্যান্ড মেডিসিন, হ্যাঁ, যেমন ধরেন ওষুধগুলো ধরা পড়ে বিভিন্ন ভাবে। এরা কি কোটি টাকার মাল ক্যারি করার মতো ব্যক্তিত্ব? কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসা করার মতো ব্যক্তিত্ব? তাদেরকে দেখলেই তো মনে হয় এরা হতদরিদ্র, জীবন এবং জীবিকার সন্ধানে প্রতিদিন সকাল সন্ধ্যা তারা সংগ্রাম করে। তাহলে উপায় কি? মানে এখন যদি তাদের সদিচ্ছার অভাব, সদিচ্ছা নেই, বিশেষ করে পুলিশ প্রশাসনের একদম সদিচ্ছা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মেবি ট্রান্সপারেন্ট, উনি আপ্রাণ চেষ্টা করছেন। দলের তরফে যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা চেষ্টা করছেন, বিগত সরকারের পিরিয়ডও তারাও চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন। মানিক সরকার থেকে শুরু করে যারা শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন তারাও চেষ্টা করেছেন। বর্তমান সরকারের সদিচ্ছা আরো বেশি। ওকে, এখন আমরা যখন নেশার কথা বলি ত্রিপুরা রাজ্যে, বিরোধীরা যখন বারবার কটাক্ষ করেন শাসক দলকে, নেশার কথা বলেন, তখন বলেন যে এখানে দুটো ভাগে ভাগ করা হয়ে গেছে নেশার ব্যাপারটা। দুটো ভাগে নয়, বেসিক্যালি 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সেই মাদক দ্রব্য যা বাইরে থেকে পাচার হয়ে আমাদের রাজ্যে আসে এবং আমাদের রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে সেটাকে আন্তঃরাজ্য হোক বা আন্তঃরাষ্ট্র হোক হিসাবে ব্যবহার করা হয়, এটা একটা অভিযোগ রয়েছে। পাশাপাশি আরেকটা হচ্ছে যে আমাদের রাজ্যে যেটা চাষ হয় সেটা হচ্ছে গাঁজা, সেটা বাইরে যায়, আমাদের রাজ্য থেকে বাইরে যায়, যাওয়ার পথে ধরা পড়ে। আর আরেকটা হচ্ছে ফরেন লিকার। এখন কথা হচ্ছে যে বিরোধীরা বারবার বলে যে সরকার একদিকে মুখে বলছে নেশামুক্ত ত্রিপুরা, অন্যদিকে ফরেন লিকারের ঢালাও লাইসেন্স দেওয়া হচ্ছে, বিভিন্ন অলিগলিতে এখন ফরেন লিকারের সব হচ্ছে। পাশাপাশি বিরোধীরা এটা অভিযোগ করে যে প্রত্যেক পাড়ায় কারা নেশা কারবারের সঙ্গে যুক্ত প্রশাসন ঠিক জানে, কিন্তু কোন একজন প্রভাবশালী ব্যক্তিত্বের হাত থাকে বলে ধরে না। এখন কথা হচ্ছে আমাদের রাজ্যে প্যারালাল ইকোনমি বলে একটা ন্যারেটিভ ছিল একটা সময়, সেটা কি ছিল সেটা অনেকেই হয়তো ভালো করে জানেন না। প্যারালাল ইকোনমি কাকে বলা হতো এবং সেই প্যারালাল ইকোনমির বর্তমানে কি চিত্র? প্যারালাল ইকোনমিটাতে প্রথম আঘাত এনেছিলেন 18 সালে যখন বিজেপির সরকার এসেছিল, আইপিএফটি সরকার, তার মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সেই প্যারালাল ইকোনমিটার উপর আপ্রাণ চেষ্টা করে এটাকে বন্ধ করার চেষ্টা করেছিলেন। কিন্তু আলটিমেটলি কতটুকু সাকসেস এসছে এজ অন ডেট, আজকে 2025-এর দৌড় গোড়ায় দাঁড়িয়ে, এটা বোধহয় বিপ্লব বাবু নিজেও মূল্যায়ন করেন যে কতটুকু করতে পেরেছিলাম আমরা। বাস্তব ক্ষেত্রে সম্ভব না, কারণ আপনি এই আরক্ষা প্রশাসনের যারা এই সমস্ত লোকজন এবং তাদের সঙ্গে লোকাল লিডার যারা অবস্থা সম্পন্ন, হ্যাঁ, এক গাঁজা টাজা এই সমস্ত কন্ট্রাব্যান্ড গুডস গুলোকে নিয়ে ব্যবসা করে যারা অনেক টাকার মালিক হয়ে গেছেন, হ্যাঁ, তো ওদের সঙ্গে পুলিশের একটা ভালো নেক্সাস আছে। ওটা তো থাকে আসাম আগরতলা রোডের অনেক ভেতরে, গাজার গাছগুলো তো আসাম আগরতলা রোডের সাইডে না, কিংবা ইয়াবা ট্যাবলেট আসাম আগরতলা রোডের সাইডে যে তরকারির ছোট ছোট দোকানগুলো, ওখানে তো আর ইয়াবা ট্যাবলেট বিক্রি হয় না, হিরোইন বিক্রি হয় না, তো এগুলি তো সাইডের থেকে আসে অথবা বহিরাজ্য থেকে আসে। তো আসার ক্ষেত্রে তো চিরাইবেরি গেটটা প্রথম পাস করে।
আর রাজ্য থেকে বেরোতে গেলে প্রথম হচ্ছে আগরতলা রেল স্টেশন, আর রাষ্ট্রের বাইরে যদি যেতে হয় তার হচ্ছে বর্ডার লাইন। প্রত্যেকটা জায়গাতে লক্ষ্য করুন আপনি, আগরতলা রেল স্টেশনে আরপিএফ, বর্ডার লাইনে বিএসএফ, চুরাইবাড়ি গেটে কাস্টম থেকে শুরু করে আরক্ষা প্রশাসন, রাজ্য পুলিশ, বিভিন্ন দপ্তরের লোকজন আছে। জাস্ট বর্ডার লাইন হচ্ছে আসাম পুলিশ, ওখানেও তারা আছে। তো এই গাঁজাগুলো কিংবা এই ট্যাবলেট গুলো এতখানি রাস্তা ক্রস করে এসে হঠাৎ বুঝি তেলিয়ামুড়াতে বা আমবাসাতে ধরা পড়ে। বাকি থানাগুলো কি করে? কুমারঘাট, হ্যাঁ, মানে চুরাইবাড়ি থেকে যখন সেটা পাস হয়ে যখন তেলিয়ামুড়া অবধি চলে আসছে তখন তাদের ফেলিয়ার, যে এত এই মাঝখানে যে ফেলিওর না, সব ক্ষেত্রে ফেলিওর না। কারণ আমরা যখন ধরুন ক্রিমিনাল প্র্যাকটিস শুরু করি আদালতে, তখন খুব একটি মামলা হতো, সেটা হচ্ছে গোল্ড ব্ল্যাক। আচ্ছা, এই গোল্ড ব্ল্যাকের কাস্টমরা মামলা করতেন। তো কাস্টমের এই সমস্ত মামলাতে আসামি যারা ছিল তাদের হয়ে প্রচুর মামলা আমি লড়েছি, প্রচুর মামলা লড়েছি। এবং একটা পিরিয়ডে এমন একটা অবস্থা হয়ে গেছিল যে তারা বাইরে থেকে পর্যন্ত লয়ার এনেছিলেন আমার আসামিকে কনভিকশন দেওয়ার জন্য, বিভিন্ন আসামিকে কনভিকশন। আজ অব্দি আমার কোনো আসামিকে কনভিকশন হয়নি, আজ অব্দি, দায়িত্ব নিয়ে অন ক্যামেরা বলেছি। আচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে তাদের সঙ্গে আলাপ প্রসঙ্গে জানতাম তারাও কেরিয়ার, তারা ক্যারি করে শুধু, ঠিক আছে। তাদের সঙ্গে এই যে আপনার ওদের যে অফিসটা আছে আগরতলা শহরে, অফিসের সাইডে বাইডে কিছু লোক আছে, তারাই সাক্ষী থাকে সমস্ত সিজারে, সার্চ এন্ড সিজারে। 100টা কেস যদি হয়, 99টা কেসে ওই সমস্ত লোক যারা ওই এলাকাতে ঘোরাঘুরি করে তারাই হচ্ছে সাক্ষী। তারা হচ্ছে দে আর পেইড, ওকে, দে আর প্যাট্রোনাইজড বাই দ্য কনসার্ন অথরিটি। তারাই করতেছে। কিছুদিন বাদে অথরিটি করে কি, মালগুলো যেগুলো সিজড হলো ওকে বলে, যেমন ধরুন আমি ব্যবসাটা করি, আমাকে বলে দিল সন্দীপ বাবু আপনি তো অনেকদিন করেছেন, প্রায় 4-5 কোটি টাকার মাল এই ফিনান্সিয়াল ইয়ারে আপনার পাস হয়েছে, আপনার কিন্তু 10-15 লাখ টাকার মাল আমরা আটকাবো। আমিও দেখলাম যে তাদের সঙ্গে তো আমার সম্পর্ক রাখতে হবে, তাদেরও তো সরকারের কাছে ইমেজ পরিষ্কার রাখতে হবে। ভাই আমি বললাম ঠিক আছে, আমার এত নম্বর গাড়িটা যাবে আসবে, রাস্তায় আটকানো হয় এবং গটআপ গেম খেলা হয়। ওকে, নিজে থেকে ধরা দেওয়া, একদম একদম গটআপ গেম খেলে, একদম পুলিশের সঙ্গে কথাবার্তা বলে, অথরিটিদের সঙ্গে কথাবার্তা বলে, তারপর তারা খুব সুন্দর করে প্রেস মিট করে। আর যে পেছনের লোকটা, আমি বারবার তো বলি, লক্ষ্য করে দেখবেন, আপনারা তো মিডিয়ার লোক, আপনারা মানে অনেক ভেতরে গিয়ে তদন্ত করা উচিত। যে লোকটা পেছনে দাঁড়িয়ে থাকে হাসি হাসি মুখে, সাব ইন্সপেক্টর, কোর্ট, থানার ওসি বা এসডিপিও বা ডিএসপি একেবারে হাসি হাসি মুখে, মানে স্বয়ং নারায়ণদের পেয়েছি আমরা, একেবারে মানে শঙ্খচক্র গদাপদ্ম পেয়েছি, এমন একটা হাসি হাসি মুখে প্রেস মিট করে। আর পিছনে যে লোকটা দাঁড়িয়ে থাকে, কয়েক কোটি টাকার মাল ধরা পড়লো, তাকে দেখলে পরেই মনে হয় মানে যার নুন আনতে তার পান্তা পুরায়। তো তাকে জিজ্ঞেস করে বুঝি পাওয়া যায় না কি করে আসে ট্রাক, যে ট্রাকটাতে ঢুকানো হয়, এখন তো প্রাইভেট ভেহিকেলে ঢুকানো হচ্ছে, টায়ারের ভেতরে ঢুকানো হচ্ছে, ট্রাকের মধ্যে বডি বানিয়ে নিত একটা, এখন এই সিস্টেম গুলো আরো সফিস্টিকেটেড। তো এগুলো ইন্টারোগেশন, ইনভেস্টিগেশন, পুলিশ যদি ঠিক মতো ইনভেস্টিগেশন করে, তাহলে আপনি যেটা শুরুতেই বলছিলেন যে শাসকের সদিচ্ছা থাকলে সেটা সম্ভব। শাসক বলতে আমি না, শুধু বর্তমান নয়, আগের কথা আপনি শাসক বলতে আপনি শুধু নট দ্য লেজিসলেচার, ওকে, প্রশাসনিক আধিকারিক যারা, প্রশাসনিক এই ক্ষেত্রে আধিকারিকরা হচ্ছেন আরক্ষা দপ্তর, এই ক্ষেত্রে হচ্ছেন যারা এই সমস্ত এনডিপিএস গুলো। আরক্ষা দপ্তর কি একা কি পারবে? আরক্ষা দপ্তর যদি একা সম্ভব, যদি লেজিসলেটর যদি না চায়, তাহলে আরক্ষা দপ্তর একা কি সেই সাহস পাবে কি? সেটা কি আমাদের মতো রাজ্যে কি সেটা পাওয়া সম্ভব? আরে উত্তরপ্রদেশে করে নেয়, আমার সম্ভব না আবার কি হয়? যোগীর দেশে কি করে হয়? বলে এনকাউন্টার করে মেরে দিছে, তোমার থাকুনের কি কাম? হোয়াট ইজ দ্য নেসেসিটি তোমার থাকার? এখন এই যে জিরো টলারেন্স পলিসি রাজ্য সরকার অবশ্যই নিয়েছে এর বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, এখন উত্তর পূর্ব ভারতকে নেশার করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে বা নেশা বাণিজ্যের জন্য। শুধু আমাদের রাজ্য নয়, চিত্রটা অন্যান্য রাজ্য একই অবস্থা, গোটা দেশ থেকে আলাদাভাবে দেখা হচ্ছে উত্তর পূর্ব ভারতকে। এই পরিস্থিতিতে সরকার কি করতে পারে বা কোথা থেকে আমরা আশার আলো দেখতে পারি? আপনার কি মনে হয়? আপনি বহুদিন এই কাজ করছেন। আইনকে আরো শক্ত করে সংশোধন করা উচিত এবং আইনের মধ্যে যদি বা ধরা পড়ে, আমরা যেটা দেখি কোর্ট চত্বরে ইচ্ছে করে পুলিশ ইনভেস্টিগেশন, এত মানে এরা তো মানে সাংঘাতিক অবস্থা পুলিশ, মানে তারার পরে তারা কাঁধে, শুধু দেখবেন তারার পরে তারা, হ্যাঁ, গাড়ির পেছনে তারা, গাড়ির সামনে তারা, শুধু তারাময়, হ্যাঁ। তো তারা তো মানে এই আমি বুঝি না, আমার তো 40 বছরের অভিজ্ঞতা ইনভেস্টিগেশন দেখতে দেখতে, মানে কি মাঝে মাঝে দুঃখ হয়, যদিও প্রফেশনালি আসামির পক্ষে দাঁড়াই, সরকার পক্ষে দাঁড়াই না, তো দুঃখ হয়, ইচ্ছে করে ফাঁক ফোকর রেখে দেয়।
যেমন ধরুন ম্যাজিস্ট্রেট দিয়ে সার্চ এন্ড সিজার করতে হবে, এনডিপিএস অ্যাক্টের ক্ষেত্রে দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। অল ডেপুটি কালেক্টর আর নট দ্য ম্যাজিস্ট্রেটস। আচ্ছা, এটা আমাদের একটা সাধারণ ভুল ধারণা যে ডিসি মানেই ম্যাজিস্ট্রেট পাওয়ার, মানে স্থানীয় এসডিএম প্রশাসন অথবা ডিএম প্রশাসনে কালেক্টরের আন্ডারে যারা কাজ করছেন, দোজ হু আর দ্য ডিসি, দে হ্যাভ দ্য ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার। প্রত্যেকের এই পাওয়ার ভেস্ট হয় না, বাই গেজেট নোটিফিকেশন এই পাওয়ারটা ভেস্ট হয়। তো আপনি ধরে নিয়ে আসলো যাকে, হি ইজ যে ডেপুটি কালেক্টর, বাট হি ডাজ নট হ্যাভ দ্যাট পাওয়ার। স্ট্যাটুটারি যে পাওয়ারটার কথা বলা হয়েছে, ওনার এই পাওয়ারটাই নিয়ে ওনাকে সামনে রেখে সার্চ এন্ড সিজার করে দিল। তারপরে সার্চ এন্ড সিজার কখন করলো? ধরা পড়লো মাল, ধরুন আর্গুমেন্ট সে, ধরুন তেলিয়ামুড়াতে হাওয়াই বাড়িতে ধরা পড়লো, সিজ হচ্ছে কোথায়? তেলিয়ামুড়া থানায়। কেন? ওখানে কি দোকান টোকান নেই? ওখানে কি পাবলিক নেই? ওখানে কি বাস স্ট্যান্ড নেই? ওখানে দাঁড়িয়ে করা দরকার, ওখানে দাঁড়িয়ে প্লেস অফ অকারেন্সে কেন সিজার হয় না? আজকে আমি একটা বিখ্যাত কেস ত্রিপুরা রাজ্যের দেখছিলাম, কালকে আমাকে এটা ফেস করতে হবে। আপনার যেখানে ঘটনা হচ্ছে সেখানে সিজার করে না, ঘটনা তৈদু থানার, এটা কি সিজার করে এনসিসিপিএস। এটা কি ইচ্ছাকৃত করা হয় নাকি এটা আইনের অবজ্ঞতা? এক হলো ইগনোরেন্সটা খুবই কম। ওকে, মানে জানা না বলা যাচ্ছে না, এটা জেনে বুঝে করে দেওয়া হয়। ওকে, অনুষ্ঠানে খুব বেশি সময় নেই সন্দীপ দা। আমাদের আরেকটা বিষয় যেটা বলছিলেন, আপনি গাঁজা চাষের কথা বলছিলেন, এবং আমাদের রাজ্যে অবশ্যই বারবার যখন আমরা দেখি ফটোশুট হয় এবং আরক্ষা প্রশাসন ফটোশুট যখন করে তখন গাঁজার প্যাকেটই বেশি থাকে। এখন গাঁজা চাষে আগের সরকার থেকে বর্তমান সরকার কতটা হ্রাস টানতে পেরেছে? কারণ একটা অভিযোগ উঠে আসে যে গাঁজা চাষের মানুষ পাল্টেছে, জমি পাল্টেছে, চাষ বন্ধ হয়নি। সম্পূর্ণ বন্ধ করা সম্ভব কিনা গাঁজা চাষ? এটা সম্ভব হবে না, কারণ মানুষের অর্থনৈতিক জীবিকার সঙ্গে এটা জড়িয়ে গেছে ভিতরে। হ্যাঁ, আমাদের অনেক ক্লায়েন্ট ফ্যান্ট আছে যারা খুব দরিদ্র অংশের মানুষ। আচ্ছা, এটাই তাদের জীবিকা। কি করবে ওরা? বিকল্প কর্মসংস্থান না থাকলে তো তারা কিছু করতে পারবে না। ওরা ওইভাবেই খাচ্ছে, এই করছে। আপনি বলুন না, আমি তো এরিয়া বলে দিতে পারি, অন ক্যামেরা বলা উচিত না কোন এরিয়ার কোন দাদা মাতব্বর করছেন যারা। আবার তার মধ্যে কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষও আছেন যারা এইগুলি থেকে ভাবেন আমার পরবর্তী প্রজন্ম যাতে থাকুক দুধে ভাতে, কিন্তু এরকম ইমোরাল, বিয়ন্ড ইথিক্স এই সমস্ত যাতে না হয়, তারা ওইগুলো থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। আগরতলা শহরে ওয়েল এস্টাবলিশড হয়েছেন, কিংবা যে কোনো মফস্বল টাউনে ওয়েল এস্টাবলিশড হয়েছেন, কিন্তু এটা জীবিকার সঙ্গে জড়িয়ে গেছে। আপনি এটা থেকে ওদেরকে সরাতে পারবেন না, চেষ্টা করে কোনো সরকার, পরবর্তীকালেও যদি সরকার আসে। কিন্তু একটা ভয় পরিবেশটা যদি না থাকে, আমি মোদির একটা কথা খুব লাইক করি। মোদি বলেছিল যে আপনাকে তো সোনিয়া গান্ধী ভয় পায়। এটা মানে আপনার তালকুড়া স্টেডিয়ামে প্রায় 1 লক্ষের উপর লোকের প্রেজেন্সে প্রেস মিট। হ্যাঁ, রজত শর্মা ছিলেন ইন্ডিয়া টিভির, বলেছিল আপনাকে তো সোনিয়া গান্ধী ভয় করে, আপনাকে প্রিয়াঙ্কা গান্ধী ভয় করে, আপনাকে দেখলে রাহুল গান্ধী ভয় করে, আপনাকে দেখলে ভদ্র প্রিয়াঙ্কার হাজবেন্ড করে, পাকিস্তান ভয় করে। উনি একটাই উত্তর দিছিলেন, ডর হোনা চাইয়ে। আচ্ছা, যতক্ষণ ডর না তৈরি হবে আপনি কিছু করতে পারবেন না। ভয়টা যারা আইন বিরোধী কাজ করবে না, কাকে পাবে? আইনকে ভয় পাবে নাকি মানুষকে ভয় পাবে নাকি ব্যক্তিকে ভয় পাবে? ব্যক্তির ভয়ের প্রশ্ন তো, ব্যক্তি তো একটা ইনস্টিটিউশনাল এলিমেন্ট। আইনকে ভয় পেতে হবে। আইনকে ভয় পাওয়া মানে কি? এটাকে প্রয়োগ করার ক্ষেত্রে সদিচ্ছা, যদি সদিচ্ছা না থাকে, আমি যদি বুঝি পুলিশ আসলে পরে কাকু ওই লইয়া যান গাহনে 2000 টাকা, কাকু খুশি হয়ে গেল, না না এর আগের বারও 2000 দিছস, এবার কিন্তু আমার 5000 দিতে হইব। কাকু অক্ষর পারতাম না, বেচা লইয়ার পরে তো কাকুও খুশি, আমি ভাতিজা আমিও খুশি, তো কাকা ভাতিজা মিল্লা চলছে, মামা মিল্লা চলছে। তাহলে রাজ্যবাসীর আর্থিক সচ্ছলতা এখানে একটা বিরাট বড় কারণ এই নেশা বাণিজ্যের পেছনে ছুটে যাওয়ার পেছনে। হ্যাঁ, মানিটা তো রোল করছে মার্কেটে, না একদম, এটা তো অস্বীকার করতে পারবেন না। গ্রামে শুধু চাষের মানুষটাই করছেন টাকাটা, এই টাকাটা দিয়ে তো সে তার গ্রামের বাজারে এসে বিক্রেতা আবার এই টাকাটা দিয়ে আগরতলা থেকে করছেন, মানিটা রোল করছে। তো মানি রোল করলে পরে তো অর্থনীতি কিছুটা হলো চাঙ্গা হবে। ওকে, কোনো আশার আলো দেখছেন কিনা? আমি না, অ্যাজ অন ডেট। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা প্রায় কিন্তু বিভিন্ন সচেতনতার শিবির, সচেতনতা অনুষ্ঠান, বিভিন্ন বড় বড় অনুষ্ঠান, ভাষণ, এগুলো আমরা শুনি। এখন নেশার বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো ভূমিকা কতটা সদার্থক বলে আপনি মনে করেন বা দেখেন? ক্যাটারারের সুবিধার জন্য। আচ্ছা,
ক্যাটারারের খুব সুবিধা হয়, যত সেমিনার হবে যত এইরকম বক্তৃতা হবে, এট দি এন্ড অফ দ্য ডে বেলা 2টোর পর তো মাংস বিরিয়ানি, ক্যাটারারের খুব লাভ হয়। ওকে, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো যে রয়েছে, ক্লাবগুলো বিশেষ করে, তাদের ভূমিকা কতটা সমর্থক দেখেন? ক্লাবগুলোর ইয়াং জেনারেশনের ছেলেরা ভেরি সিরিয়াস, আমি দেখি তো, দে আর ভেরি সিরিয়াস ওভার দিস ম্যাটার। তারা প্রচন্ড পরিমাণে সিরিয়াস, একেবারে রক্তদানের তো এখন একটা মানে কি, রক্তদান এখন তো আপনার একটা মানে ডিমান্ড অফ টাইম, একটা মানে কি কম্পিটিশন। এই যে সামাজিক কর্তব্যগুলি সচেতন তৈরি করার ক্ষেত্রে ক্লাবের যারা আপনি লক্ষ্য করে দেখবেন দে আর ভেরি সিরিয়াস। কিন্তু এর বাদে বাকি যারা, আমার মনে হয় তারা বোধহয় ক্যাটারারকে স্পন্সর করে। ক্যাটারার তো বিরাট অর্ডার হয়, দুপুরবেলা খাওয়া দাওয়া হয় ভালো। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ সন্দীপদার সঙ্গে থাকার জন্য। একদম সোজা সাপটা কথা ছিল আমাদের ছোট্ট অনুষ্ঠান, কিন্তু যে কথাগুলো আজ সন্দীপ বাবু বললেন, আশা করি দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে ঠিক নেশাকে নিয়ে আমরা বা আমাদের রাজ্য কোথায় গিয়ে পৌঁছচ্ছে। আমরা দ্বিচারিতা অবশ্যই পছন্দ করছি না, কারণ অনেক জায়গায় সচেতনতার নামে কিন্তু অনেক কিছু করা হচ্ছে। আমরা দেখছি যে এমন কিছু দুর্গাপূজা বা এমন কিছু অনুষ্ঠানের সময় পূজার মণ্ডপ সাজানো হয় নেশা বিরোধীর থিম নিয়ে, কিন্তু অন্যদিকে মণ্ডপের বাইরে থাকে বিভিন্ন মদের কোম্পানির অন্যান্য প্রোডাক্টের নাম করে বড় বড় হোর্ডিং। এ কেমন দ্বিচারিতা? এ নিয়েও কিন্তু অবশ্যই প্রশ্ন ওঠে। তবে আশার আলো দেখছেন না সন্দীপ বাবু। আগামী দিনে কি হয় সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো। দেশের তরুণ ও যুব সমাজের একাংশ নানাভাবে জড়িয়ে যাচ্ছে মরণ এই নেশার ফাঁদে। এ নেশা এমনই এক নেশা, ধীরে ধীরে বিবর্ণ করে দিচ্ছে আমাদের সবুজ তারুণ্যকে। তবে এই চিত্র শুধু ত্রিপুরার নয়, উত্তর পূর্ব ভারতের সব রাজ্যের একই হাল, যার জন্য এনএসির বৈঠকে এ বিষয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই যুব সমাজকে নেশামুক্ত রাখতে রাজনীতির চেয়ে আন্তরিক প্রয়াসের প্রয়োজন বেশি বলে মনে করছেন সুবিবুদ্ধি সম্পন্ন মানুষ, আর সেটাই সময়ের দাবি। আগামী দিনে রাজ্যের নেশার বারবারান্ত হ্রাস পায় কিনা সেদিকে নজর রাখছি আমরা, আর আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।